নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই সম্বন্ধীয় আমরা যে সিরিজটা শুরু করেছি, আজকে তার অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস এবং আজকের ক্লাসের আমাদের আলোচনা বিষয় হচ্ছে পরমাণু বা অ্যাটমিক ফিজিক্স। আগের যে ক্লাসগুলিতে আমরা টপিক ওয়াইজ ধরে ধরে স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বকত্ব, তড়িৎচুম্বকীয় আবেশ, আলো এবং মডার্ন ফিজিক্সের সমস্ত ভিডিও আমি দিয়েছি এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা দেখে নাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস এবং আমরা দেখে নিচ্ছি কোন কোশ্চেন তোমাদের এবছর আসতে পারে। দেখো, তাহলে আমাদের এখান থেকে কি পড়তে হবে। প্রথমে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। ওকে, তারপর তোমাদের পড়তে হবে বোরের স্বীকার্য, অর্থাৎ একটা পরমাণুর যে গঠন সেই সম্বন্ধীয় বোরের স্বীকার্য। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এবং বোরের স্বীকার্য এবছর ভেরি ইম্পর্টেন্ট। বোরের তিনটে তোমার স্বীকার্য আছে, তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্বীকার্য থেকেও খুঁটিয়ে কোশ্চেন আসছে। দ্বিতীয় স্বীকার্যটা কি না, বোরের মতে একটা ইলেকট্রন কি না তার কিছু অনুমোদিত কক্ষপথেই কিন্তু কি না নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবার যদি একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যদি ইলেকট্রন জাম্প করে মানে সংক্রমিত হয়, তাহলে কি হবে, সেক্ষেত্রে তড়িৎচুম্বকীয় শক্তি বিকিরণ হবে অথবা শোষণ হবে। যদি উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তর, অর্থাৎ তুমি ধরে নাও তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় অথবা দ্বিতীয় থেকে প্রথম কিংবা চতুর্থ থেকে প্রথম, এই কক্ষপথে যদি ইলেকট্রনের সংক্রমণ হয় অর্থাৎ ইলেকট্রন যদি জাম্প করে চলে আসে, তাহলে কি হবে, ইলেকট্রন তার বাড়তি শক্তিটা কিন্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ রূপে কিন্তু ত্যাগ করবে। আর এর যদি উল্টো হয়, অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয় বা প্রথম থেকে তৃতীয় বা দ্বিতীয় থেকে চতুর্থ, অর্থাৎ কম থেকে যদি হয় বেশি, সেক্ষেত্রে ইলেকট্রনের বাড়তি শক্তির দরকার, সেক্ষেত্রে তড়িৎচুম্বকীয় শোষণ হবে। ওকে, মানে তড়িৎচুম্বকীয় বিকিরণ শোষণ হবে। তো যাই হোক, তাহলে ধরো প্রথম কক্ষপথ হচ্ছে E1 আর দ্বিতীয় কক্ষপথ E2, এদের মধ্যে শক্তির পার্থক্য হবে কি H ইন্টু নিউ, এটা বোরের দ্বিতীয় স্বীকার্য। তো এখানে কোশ্চেনটা কি আসছে, ধরো বোরের বললো যে বোর কক্ষপথের বললো চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের সংক্রমণ হলো, তাহলে এক্ষেত্রে নির্গত ফোটনের শক্তি কত। তো তোমাদের কি করতে হবে, একটা ফর্মুলা লাগাতে হবে যে En ইকুয়াল টু -13.6 বাই n স্কোয়ার EV। এখানে n এর মান কত, 1 2 3 4 ডট ডট, অর্থাৎ nটা কি না কক্ষপথের সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা বলা হয়। ওকে, তো যদি n ইজিক্যাল টু 1 বসাই, তাহলে ইলেকট্রনের প্রথম যে কক্ষপথ সেই কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার শক্তি পাবো, 2 বসালে দ্বিতীয় কক্ষপথে, 3 বসালে তৃতীয় কক্ষপথে। এবার এই ফর্মুলার সাহায্যে যে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার শক্তির মানটা আমরা পেয়ে যাব। এবার ধরো তোমার যদি বলে যে চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে কি হলো না ইলেকট্রনের সংক্রমণ ঘটলো, তো চতুর্থ কক্ষপথ শক্তি কত হবে, তাহলে এখানে 4 বসাবো n এর জায়গায়, তো 13.6 কে 4 এর স্কোয়ার মানে 16 দিয়ে ভাগ করবো, যা হবে সেটা শক্তি। এবার কি দ্বিতীয়, তাহলে 2 বসাবো এখানে, যা হবে সেটা কি দ্বিতীয় কক্ষপথ শক্তি। ওদের মধ্যে পার্থক্য করব, যে মানটা আসবে মানে ওর মড যে মানটা আসবে সেই মানটা, শক্তির মানটাই হবে কি নির্গত ফোটনের শক্তি। এরকম কোশ্চেন আমাদের পরীক্ষা আসছে। এবার আসছি বোরের যে তোমার তৃতীয় যে তোমার স্বীকার্য, সেটাকে বলা হচ্ছে বোরস কোয়ান্টাম কন্ডিশন বা বোরের কোয়ান্টাম শর্ত। উনি কি বলছেন যে যখন ইলেকট্রনগুলো তার অনুমোদিত কক্ষপথে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন ওই ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না h/2π এর সরল সংখ্যার গুণিতক হচ্ছে। এখানে n কি হচ্ছে না, n এর মান হচ্ছে 1 2 3 4 ডট ডট, n হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথের সংখ্যা। অর্থাৎ যখন একটি ইলেকট্রন ঘুরছে তখন তার কৌণিক ভরবেগ হচ্ছে h/2π এর সরল সংখ্যার গুণিতক। মানে এটা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে বোরের কি কোয়ান্টাম শর্ত বা বোরস কোয়ান্টাম কন্ডিশন। কেন এটাকে বলা হচ্ছে, কারণ দেখো আমরা জানি যে কোয়ান্টাম মানে সবথেকে ক্ষুদ্রতম মান। তো ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে ঘুরছে তখন তার যে কৌণিক ভরবেগ কত হবে না, এখানে বসবে কত 1 বসবে, তাহলে h/2π, তাহলে এই মানটা হবে সব থেকে কম, বুঝতে পারছো। এবার দ্বিতীয় কক্ষপথে যদি ঘুরে তার সঙ্গে 2 গুণ হবে,
যদি তৃতীয় কক্ষপথে ঘোরে তাহলে তার সঙ্গে 3 গুণ হবে, অর্থাৎ একটা তার ছোট বা ক্ষুদ্র মান থাকছে এবং তার সঙ্গে 2, 3, 4, 5 গুণ করলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার কৌণিক ভরবেগের মান আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো ওই জন্য এটাকে বলা হচ্ছে বোরের কোয়ান্টাম শর্ত। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসছে, বলছে একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথে যদি ঘূর্ণায়মান হয় তাহলে তার কৌণিক ভরবেগের মান কত। ডাইরেক্ট তোমরা পুট করে দেবে কত, যে h/2π × 4, যা মান আসবে তাই। আর h এর মান কত হয় তোমরা জানো, 6.62 10⁻34 SI ইউনিট। এটা বসালেই তোমরা পেয়ে যাবে। ওকে, নেক্সট তোমাদের পড়তে হবে ডি ব্রগলির প্রকল্প থেকে কিভাবে বোরের কম্পাঙ্ক সত্যের প্রমাণ করা যায়। ডি ব্রগলির প্রকল্প কি না, ল্যামডা h/mv আমরা জানি, ঠিক আছে। আর সেখান থেকে কি না প্রমাণ করতে হবে mvr nh/2π। এই প্রমাণটা তোমরা করে রেখো। তার সঙ্গে n তম কক্ষপথে ঘূর্ণায়মান যে ইলেকট্রন তার মোট শক্তি রাশিমালা, তার n কক্ষপথের রাশিমালা এবং n কক্ষপথের বেগের রাশিমালা, এই তিনটে তোমাদের করে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। তো এদের শর্টকাট ট্রিকগুলো মনে রাখতে হবে, কারণ ম্যাথমেটিক্সে তোমাদের লাগবে কাজে, ছোট ছোট ম্যাথ আসছে। যেমন En কি হয়, -13.6/n² ইলেকট্রন ভোল্ট। Rn কত হয়, 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n²। ওকে, এগুলো তোমরা কিন্তু মনে রেখো, ঠিক আছে। তো যদি একটা কোশ্চেন আসছে যে বোর কক্ষপথে ব্যাসার্ধ কত, তাহলে n এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কত মান আসবে, r = 0.53 অ্যাংস্ট্রম। এটাই হয়ে যাবে উত্তর, এটাই বোর কক্ষপথে ব্যাসার্ধ। ওকে, n তম কক্ষপথের যে শক্তির যে ফর্মুলা তোমাদের বললাম, এখান থেকে কি কোশ্চেন আসছে না, বলছে যে দ্বিতীয় কক্ষপথে অথবা তৃতীয় কক্ষপথে বা প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি বের করে আনতে মিনিমাম কত শক্তি লাগবে। এটাকে বলা হচ্ছে আয়নন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কি, ধরো প্রথম যে কক্ষপথ সেখানে যে ইলেকট্রন আছে তার শক্তিমান কত না -13.6/n² eV। তবে তার মান কত হবে, এই n এর জায়গায় বসবে কত না, বসবে 1 বসবে, তাহলে মানটা হবে -13.6 হবে eV। তাহলে যে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে ঘুরছে তার শক্তির মান হচ্ছে -13.6 eV। তাহলে একে যদি বের করে আনতে হয়, অর্থাৎ একটা পরমাণুকে যদি কি করতে হয় না আয়োনাইজ করতে হয়, তাহলে আমার শক্তি লাগবে যা যে নেগেটিভ মানটা আসছে ঠিক তার পজিটিভ ভ্যালুটা, অর্থাৎ +13.6 eV। ওকে, যে কোনো কক্ষপথের ক্ষেত্রে এইভাবে আমরা মান বের করে নেবো। যদি বলে দ্বিতীয় ইয়ের ক্ষেত্রে কত, দ্বিতীয় যদি কক্ষপথ হয় সেক্ষেত্রে কত, তাহলে E2 হবে -13.6/4 eV। তাহলে এর মান কত হবে, -3.4 eV। তারপরে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে তোমার, অ্যান্সার হবে কত না +3.4 eV। ওকে, যদি বলে আয়নন বিভবের মান, অর্থাৎ একটি ইলেকট্রনকে তার প্রথম বোর যে তার যে প্রথম যে কক্ষপথ সেখান থেকে বের করে আনতে কত বিভবের প্রয়োজন, তাহলে মনে রাখবে এই মানটাই হবে, কিন্তু আমরা লিখবো এত ভোল্ট। দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে এই মানটাই হবে, কিন্তু লিখবো এত ভোল্ট। তাহলে এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা এগুলো ভালো করে মাথায় রেখো, মনে রাখবে আয়নন শক্তি এবং আয়নন বিভব। এবার তোমাদের এখান থেকে পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেন স্পেকট্রাম। মনে রাখবে এখানে একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, 1/λ = R⁻D 1/nf² - 1/ni²। ওকে, এখানে RD কে কি বলা হচ্ছে, রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক। এর মান হচ্ছে 1.09 × 10⁻7 মিটার ইনভার্স। তো এই ফর্মুলাটা মনে রেখে আমরা হাইড্রোজেন বর্ণালীকে ব্যাখ্যা করতে পারবো। মনে রাখবে যদি ধরো আমরা কি বলছি, ধরো আমরা একটা ছবি আঁকছি, হ্যাঁ, বাট হচ্ছে ধরো এটা বললাম তোমার ভূমিস্তর n = 1, তারপর ধরো দ্বিতীয় শক্তি স্তর n = 2, তারপর তোমরা ধরে নাও যে তৃতীয় শক্তি স্তর n = 3, তারপর ধরে নাও চতুর্থ শক্তি স্তর n = 4, তারপর তোমরা ধরে নাও পঞ্চম শক্তি স্তর n = 5, এইভাবে ধরো ষষ্ঠ শক্তি স্তর n = 6। ওকে, তাহলে ধরো দ্বিতীয় কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষে, অথবা ধরো তৃতীয় থেকে প্রথম, অথবা চতুর্থ থেকে প্রথম বা পঞ্চম থেকে প্রথম, এইভাবে যদি কি হয় না ইলেকট্রনগুলোতে প্রথম কক্ষপথে জাম্প করে, তাহলে যে আমরা সিরিজটা পাবো বা যে
ধরো আমরা রেখাগুলো পাবো, হাইড্রোজেন বর্ণালী পাবো, তার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। কি নাম না লাইম্যান সিরিজ। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে মনে রাখবে যে 1/λ ইকুয়াল টু হবে RD, তাহলে 1/1² মাইনাস 1/ni²। ni এর মানটা কত হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, ডট 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 অসীম অবধি হবে। অর্থাৎ 2 থেকে আসতে পারে 1-এ, 3 থেকে আসতে পারে 1-এ, 4 থেকে আসতে পারে 1-এ, মোট কথা 1-এ এসে পড়তে হবে। তো এই যে সিরিজ এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। এটাকে বলা হয় কি না লাইম্যান সিরিজ, এটা বলা হয় লাইম্যান সিরিজ বলা হয় এটাকে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে কি, এবং মনে রাখতে হবে যে এই সিরিজটা কি না তড়িৎচুম্বকীয় যে বিকিরণ, এগুলো প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, এটা তড়িৎচুম্বকীয় বিকিরণের অতিবেগুনি যে সিরিজ বা আল্ট্রাভায়োলেট সিরিজ, সেই জায়গাতে এটা কিন্তু তোমার অবস্থান করে। পরীক্ষায় কোশ্চেন আসছে যে লাইম্যান সিরিজ তড়িৎচুম্বকীয় বিকিরণের কোন জায়গাকে সূচিত করে, যে অপশন থাকছে 4টে, তার মধ্যে অতিবেগুনিটা হবে তোমাদের অ্যান্সার। এবার মনে রাখবে যদি কি হয় 2-এ এসে পড়ে, অর্থাৎ 3 থেকে 2 কিংবা 4 থেকে 2 কিংবা 5 থেকে 2 এইভাবে যদি এসে পড়ে, তখন সেটা বলবো বামার সিরিজ। কি বলবো, বামার সিরিজ। ওকে, তখন সেটা বলবো কি বামার সিরিজ। তো সেটা বলবো তোমার বামার সিরিজ, বলবো লাইম্যান সিরিজ। ওকে, লাইম্যান সিরিজ। তো এই যে ব্যাপার, তো এটা বলবো বামার সিরিজ। এবার বামার সিরিজের ক্ষেত্রে কি হবে না 1/λ হবে RD, 1/2² মাইনাস 1 হবে ni²। এখানে ni বলতে কত হবে না 3 থেকে শুরু হবে, 3, 4, 5 ডট ইনফিনিটি অবধি। ওকে, তার মানে এই যে শ্রেণীটা এটা বলছে তোমার কি বামার সিরিজ। এবং মনে রাখবে বামার যে সিরিজ সেটা দৃশ্যমান যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেই জায়গায় অবস্থান করে, অর্থাৎ এটা আমরা চোখে দেখতে পাই। ওকে, তো এর অনেকগুলো নাম আছে না H আলফা, ঠিক আছে, H বিটা, H গামা, H ডেল্টা, এইভাবে অনেকগুলো নাম আছে। মনে রাখবে যদি ni হয় 3 তাহলে H আলফা যেটা পাবো ল্যামডা, সেটা H আলফা লাইন। যদি ni হয় 4 তাহলে H বিটা, যা মান পাবো ল্যামডার, RD মান তো আমরা জানি। যদি ni বসাই 5 যা পাবো H আলফা, 6 বসালে H ডেল্টা, এইভাবে আমরা পাবো। এটা হচ্ছে দৃশ্যমান। ওকে, এরপর ধরো যদি পরে এসে 3-এ যদি এসে পড়ে, যদি 3-এ এসে পড়ে তো ওটা বলবো তোমার কি প্যাশন সিরিজ। কি বলবো না প্যাশন সিরিজ। যদি 4-এ এসে পড়ে তখন বলবো ব্র্যাকেট সিরিজ। আর যদি 5-এ এসে পড়ে তখন বলবো পি ফুন্ড সিরিজ বা পি ফান্ড সিরিজ। মনে রাখবে বাকি যে 3টে সিরিজ, অর্থাৎ লাইম্যান এবং বামার বাদে বাকি যে 3টে সিরিজ প্যাশন, ব্র্যাকেট এবং পি ফুন্ড, এটা কিন্তু অবলোহিত বা ইনফ্রারেড যে রে সেই অঞ্চলে অবস্থান করে। তো এই 5টা যে তোমার হাইড্রোজেন স্পেকট্রাম, এর মধ্যে একমাত্র বামারটাই আমরা খালি চোখে দেখতে পাই, বাকি কিন্তু আমরা দেখতে পাই না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে রেখো। এখান থেকে আরও ডিটেলস কোশ্চেন আসছে। কেমন কোশ্চেন বলছে লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? বামা শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসছে। ধরো এখানে যদি বলে সর্বোচ্চ মান কত বা সর্বনিম্ন মান কত, তোমরা কি করে এগুলো বের করবে? দেখো যদি ni বসাই ইনফিনিটি, যদি ni বসাই ইনফিনিটি তাহলে কি হবে, তাহলে এই মানটা হবে সর্বাধিক, অর্থাৎ 1/λ হবে সর্বাধিক, তাহলে ল্যামডা হবে কি সর্বনিম্ন। তার মানে ni এর জায়গায় যদি অসীম বসাই মানে ইনফিনিটি বসাই, তাহলে ল্যামডার যে মানটা আসবে সেটা হবে সর্বনিম্ন মান, তোমরা মনে রাখবে। আর প্রথম যে মানটা 2 যদি বসাই তাহলে আসবে সর্বোচ্চ মান। সেম একইভাবে তোমার বামারকে যদি অসীম এখানে বসাই, যদি ইনফিনিটি বসাই, তাহলে কি হবে ল্যামডার মানটা আসবে কিন্তু মিনিমাম, ল্যামডার মানটা আসবে মিনিমাম। আর যদি 3 বসাই তাহলে ল্যামডার মানটা আসবে কিন্তু ম্যাক্সিমাম। তাহলে এভাবে আমরা মানগুলো বের করে তাদের অনুপাতগুলো বলে দিতে পারবো পরীক্ষার কোশ্চেনে এলে, এবং আসছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে সর্বশেষ যে টপিকটা আমাদের পড়ে থাকছে সেটা হচ্ছে এক্স রে, এবং এই টপিকটা থেকে কোশ্চেন এবছর দিতে পারে টেস্ট পেপারে, কিন্তু এখানে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি। এবং প্রিভিয়াস যে টপিকগুলো সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ভেতর থেকে কোশ্চেন আসছে। এবং ওখান থেকে তোমরা কিন্তু যেটা হাইড্রোজেন স্পেকট্রামের ছবিটাও করে রেখো, অর্থাৎ লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, পি ফুন্ডের যে ছবিটা কীভাবে সেগুলো এসে পড়ছে সেই ছবিটা ভালো করে রেখো। ওকে, তো এক্স রে থেকে তোমাদের কী কোশ্চেন আছে দেখো, যে এক্স রে কী করে সৃষ্টি হয়। প্রথমে এর সৃষ্টি মনে রাখবে, একটা ধাতব পাতকে যদি উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন দিয়ে ধাক্কা দেওয়া হয় তখন ওই ধাতব পাত থেকে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিকিরণ হয় ওটাই হচ্ছে এক্স রে। এরপর আসছে কঠিন এবং কোমল এক্স রে। মনে রাখবে যে এক্স রের শক্তিটা সর্বাধিক তার মান হচ্ছে 1.24 মেগা ইলেকট্রন ভোল্ট, এটাকে বলা হচ্ছে কঠিন এক্স রে।
যার ল্যামডা কত সর্বনিম্ন 0.01 অ্যাংস্ট্রম, কারণ আমরা জানি যে E ইকুয়াল টু এইচ নিউ, তাহলে E ইকুয়াল টু কি হবে না এইচ সি বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, বুঝতে পারছো তো? তাহলে ল্যামডা যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শক্তি কমবে, তাহলে যে এক্স রে এর ল্যামডা সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য কম, তার শক্তি সর্বাধিক, তো এটাকে বলা হচ্ছে কঠিন এক্স রে, কারণ এর ভেদন ক্ষমতা সর্বাধিক হয়। আর যে এক্স রে এর শক্তিটা মিনিমাম, তার মান হচ্ছে 1.24 কিলো ইলেকট্রন ভোল্ট, যার ল্যামডা হয় সর্বাধিক 10 অ্যাংস্ট্রম, কারণ এর ভেদন ক্ষমতা সর্বনিম্ন, তো এটা কঠিন, এটা কোমল। এবার তোমরা 2 নম্বর যেটা পড়বে এক্স রে এর ব্যবহার কি কি কাজে লাগছে। 3 নম্বর তোমরা কি পড়বে না বৈশিষ্ট্যমূলক এক্স রে, অর্থাৎ এক্স রে বর্ণালীটা ভালো করে পড়বে, কিভাবে কে আলফা, কিভাবে কে বিটা, কিভাবে এল আলফা, কিভাবে এল বিটা, এই যে বৈশিষ্ট্যমূলক এক্স রে আমরা পাচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষায় দিতে পারে। তার সঙ্গে 4 নাম্বার মনে রাখবে মোচলের সূত্র, রুট ওভার অফ নিউ ভেরিয়াস হচ্ছে জেড, অর্থাৎ বৈশিষ্ট্যমূলক যে এক্স রে এর কম্পাঙ্কের বর্গমূল হচ্ছে তার পারমাণবিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক, এবং এই গ্রাফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোচলের যে গ্রাফ রুট ওভার অফ নিউ ভার্সেস জেড যে গ্রাফটা, এটা মূল বিন্দুগামী একটা গ্রাফ হবে, সরলরেখা গ্রাফ হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই সেকশনগুলো ভালো করে করে যেও, আশা করছি এখান থেকে এবছর কোশ্চেন আসবে। ভালো করে পড়ো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।